হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি ভিলেন বাট মিন। লিখেছেন অলিথা। রক্ত তার কাছে নোংরা কিছু নয়, বরং নেশা, অবসেশন। সে ঘৃণা করে সেই মানুষগুলোকে যারা রক্ত দেখে মুখ ফিরিয়ে নেয়। তাজা রক্তের গন্ধে তার মাথায় ঝড় ওঠে, বুকের ভেতরটা কাঁপে না, বরং প্রশান্তিতে ভরে ওঠে। চিৎকার ওর কানে সেটা সঙ্গীত। মানুষের মৃত্যু তার কাছে পাপ নয়, শুধু প্রয়োজন। কারণ সে জানে প্রত্যেকটা শরীরের নিচে একটা গোপন দুর্বলতা আছে, আর সে দুর্বলতার মুখোমুখি হওয়া মানেই নিজের বিজয়। শিকার তার কাছে কেবল একটা গিনিপিগ। তার প্রতিশোধ দেখলে সে হাসে, কিন্তু সে হাসি ঠোঁট ছুঁয়ে বেরোয় না, উঠে আসে চোখের কোণ হালকা কৌতূহলের রেখা হয়ে। সে স্নান করে রক্তে, ভাবে এই তো সত্যিকারের পবিত্রতা। তার হাত কাঁপে না, চোখে বিস্ময় জমে না। সে খুন করে কারণ সে বাঁচে খুনের মধ্যেই। আর যদি কখনো সে ভালোবেসে ফেলে কাউকে, তবে সেই ভালোবাসার ভাষাও রক্তেই লেখা হয়। ঘরের বাতাস ভারী, যেন প্রতিটা দেওয়ালে জানে কি হতে যাচ্ছে। এক কোণায় অচেতন হয়ে পড়ে থাকা যুবকের শরীরটা ধীরে ধীরে জেগে ওঠে, কিন্তু চোখের পাতা তুলতেই বুঝে যায় সে কোথায় আছে। আলো কম, কিন্তু আগন্তুকের চোখ তীব্রভাবে জ্বলছে। ঠান্ডা বা ছমছমে সেই দৃষ্টি যেন শরীর চিরে ঢুকে যাচ্ছে। তুমি আজ মরবে না, আগন্তুক বলে। গলায় করুণা নেই, কণ্ঠে কেমন একটা হিসেবে স্পষ্টতা। তোমার চোখের দাম আছে, কিডনির খদ্দের পাওয়া গেছে, লিভারটা ফ্রেশ লাগছে। তুমি ভাগ্যবান, আমি এখনই কিছু বিক্রি করতে পারবো। সে এগিয়ে এসে স্টিলের ট্রে খোলে। চিকচিকে যন্ত্রপাতির সারি, ছুরি, চাপাটি, কাঁচি, পিনসেট, শিরা কাটার হুক। মাথার উপরে ঝুঁকে পড়ে ফিসফিস করে বলে, তোমার মতো শরীর এখন হাই ডিমান্ডে আছে জানো। শুধু চুপ করে সে থাকো, দেহ আমি টুকরো করব, কিন্তু আত্মা নাচে আপাতত। প্রথমে সে চোখটা তুলে নেয় নিখুঁতভাবে। রক্ত গড়াতে গড়াতে চোখের বল দুটো সাবধানে রাখে গোল কাচের শিশিতে। ভিয়েতনামে যাবে এগুলো। এক কালো চশমাওয়ালা বুড়ো খুব আগ্রহী। তারপর শুরু হয় খেলা। কিডনির পাশে ছুরি চালায়, স্নায়ু কেটে না নিয়ে ধীরে ধীরে খুলে নেয় অঙ্গগুলো। একটা একটা করে অর্গান তুলে ফ্রিজিং ব্যাগে ভরে, সব কিছু সযত্নে ধোয়া, ওজন মেপে প্যাকেজিং। সব কিছু হয় যেন এটা কোনো রান্নাঘরের রেসিপি প্রিপারেশন। এটা তার শখের সাথে সাথে এখন কালো জগতের ব্যবসা হয়ে গিয়েছে তার অবসেশন। তুমি ভাবছো কি দানব? সে বলে মাথা ঝাঁকিয়ে, না, আমি ব্যবসায়ী। তোমার জীবন এখন আমার ইনভেন্টরিয়ার। যতক্ষণ রক্ত চলবে ততক্ষণ তুমি আমার পণ্য। শিকার ছটফট করছে না আর, চোখ নেই, চিৎকার নেই। বিকেলে এগুলো চলে যাবে প্যাকেট হয়ে বিদেশে, আর সে নতুন শিকারের খোঁজে বেরিয়ে পড়বে। একটা ট্রাকের পিছনে বসে থাকবে লাল দাগের বক্স। তার নাম লেখা থাকবে না, শুধু লেখা থাকবে হিউম্যান বায়োলজিক্যাল প্রোডাক্ট, হ্যান্ড উইথ কেয়ার। নীরবতা চাদরে মোড়ানো শহর লন্ডন, অদৃশ্য কুয়াশার নিঃশব্দে ঢেকে আছে তার রাজপথগুলো। দূর থেকে বিগ বেনের টিকটিক শব্দ যেন রাতের বুক চিরে বলে ওঠে সময় থেমে নেই। কিন্তু শহর আজ ক্লান্ত। টেমস নদীর ধারে নরম বাতাসে ভেসে আসে ভিজে পাথরের গন্ধ। আলোর রোশনাইয়ে ভেসে থাকা ল্যাম্পপোস্টগুলো যেন দাঁড়িয়ে আছে প্রহরীর মতো কালের সাক্ষী হয়ে। প্রতিটি ছায়া এখানে এক একটা গল্প, প্রতিটি আলো এক একটি স্বপ্ন। টেমসের পাড় ধরে পাথর বসানো পুরনো পথ দিয়ে ধীরে পায়ে হাঁটছিল নেভিল। চারদিকে ঘন মেঘের চাদরে ঢাকা লন্ডনের আকাশ, বাতাসে হালকা শীতলতা। কোটের পকেটে হাত গুজে সোজা তাকিয়েছিল, কিন্তু তার পা হঠাৎ থমকে যায়।
এক কোণে বসে থাকা এক বৃদ্ধাকে দেখে। অনেকগুলো সাদা টিউলিপ নিয়ে বসে আছে বিক্রির জন্য। নিবিল থেমে যায়। টিউলিপের সাদায় আটকে যায় তার দৃষ্টি। সেই শুভ্রতা তাকে মুহূর্তেই নিয়ে যায় এক মুখশ্রীর কাছে। তার হলো আইমিন। নিবিল আর দেরি করেনি, গিয়ে সোজাসুজি জিজ্ঞেস করলো, হাউ ম্যানি? বৃদ্ধ এক চিলতে হাসি হেসে বলল, 105 লাভ, গিভ অর টেক। আমি সব বলেই নিচ্ছি। তার কণ্ঠ ছিল স্থির অথচ তীব্র। বৃদ্ধা হঠাৎ থমকে তাকায় তার দিকে। চোখে ছিল অভিজ্ঞতার চমক, ঠোঁটে কৌতূহলের রেখা। এতগুলো টিউলিপ একসাথে কাকে দিচ্ছে এগুলো? সেই ভাগ্যবতী কে রে? নিবিল কিছু বলল না প্রথমে। চুপচাপ দাঁড়িয়ে মনে যেন কাউকে ছুঁয়ে দিল। তার চোখে এক মুহূর্তের জন্য কোমলতা খেলে গেল, ঠোঁটে একটা আবেগ মাখা হাসি। তারপর ধীরে ধীরে উত্তর দিল, আমার প্রিয় স্ত্রীর জন্য। তার মধ্যে পুতুলের মতো এক কোমলতা আছে, আর এমন এক হাসি যা পুরো লন্ডনকে আলোয় ভরে দিতে পারে। বৃদ্ধা ঠোঁট পাকিয়ে হেসে বলল, চোখ কুঁচকে বলল, সত্যি অবাক হলাম। এমন প্রেম তো আজকাল মেলা ভার হয়ে গেছে বাবা। নেভিল সাদা টিউলিপগুলোর গোছা হাতে নিয়ে আবার হাঁটতে শুরু করলো। তার চোখে এক অন্য মাত্রার প্রশান্তি, যেটা শুধু আইমিনের স্মৃতি জাগাতে পারে। নেভিল বাসে পৌঁছাতে নজর পড়ল তার স্ত্রী আইমিনের উপর। সে একদম সযত্নে টেবিল সাজাচ্ছিল। প্রতিটি থালা, প্রতিটি কাঁটা চামচ যেন তার নিজের ভালোবাসার ছায়া দিয়ে সাজানো। আইমিনের মুখশ্রীয়ে ফুটে উঠেছিল এক অদ্ভুত মায়াময় ভাব, নববধূর কোমলতা যা হৃদয় স্পর্শ করত। নিভিল হাসল, অন্তর্জুড়ে আনন্দের ঝর্ণা বয়ে গেল। মনে মনে বলল, শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই স্ট্রবেরি, শি ইজ মাই হোয়াইট টিউলিপ। ওফ, আই ফিল আই এম লাকি ম্যান ওয়েন আই সি হার। নেভিলকে দেখতে পেয়ে আইমিন ভয়ে ভয়ে এগিয়ে যায় তার দিকে এবং ড্রয়িং রুমে বসা তার শাশুড়ি মাকে বলে, আম্মু, নিবিল এসে পড়েছে, এবার সবাইকে নিয়ে খেতে বসুন। নিবিলের অন্তরে আর মুগ্ধতা ছড়িয়ে পড়ে যখন সে শুনতে পায় তার মাকে আইমিন আম্মু বলে সম্বোধন করছে। নিবিল এগিয়ে যেয়ে মিষ্টি হেসে টিউলিপগুলো আইমিনের হাতে ধরিয়ে দিয়ে বলে, ফর মাই স্ট্রবেরি ওয়াইফ। আইমিন বিস্ময়ের দৃষ্টি নিক্ষেপ করে নিবিলের দিকে তাকালো। টিউলিপগুলো দেখে তার মুখে এক অদ্ভুত খুশির ঝলক ফুটে উঠল। মুহূর্তেই সে নিবিলের হিংস্রতা ভুলে গিয়ে খুশি হয়ে বলল, ধন্যবাদ অনেক, আমার টিউলিপগুলো অনেক বেশি পছন্দ। নাইমা আর্লেন হাসছে। এরকম দৃশ্য দেখে তিনি তৃপ্তি পেলেন, সব ঠিকঠাক আছে দেখে। নাহেল কায়েস আর্লেন আর আইমিন বেগম খুশি হলেন দুজনের মধ্যে সব ঠিক দেখে। নাহভা চট করে বলে, কিরে ভাইয়া, আমি কি দোষ করলাম? আমার জন্য কিছু আনলে না? নিবিল হাত ধুতে যেতে যেতে বলে, তোর জন্য কি আনি না? তুই ন্যাকামির গোডাউন। ফুল দিয়ে কি করবি? ফুল শুধু আমার ব্যক্তিগত ফুলের জন্য। তাছাড়া ফুল আমি জীবনে কিনিনি, আর না আমি কোনোদিন কারোর জন্য কিনবো, আমার ওয়াইফ ছাড়া। নেভিলের মুখে এমন নির্দ্বিধায় ধীর কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ যেন সরাসরি এসে ছড়ে গেল আইমিনের অন্তর্দৃষ্টি। সে ভুলেই গেল প্রায় নেভিল কী রকম একজন অহংকারী ও টক্সিক মানুষ। ঘর জুড়ে এক মুহূর্তের নিস্তব্ধতা। সবাই যেন স্তব্ধ হয়ে গেছে। নেভিলকে এমন রূপে আগে কেউ দেখেনি। তার চোখে যে কোমলতা ফুটে উঠেছে তা কোনো সাজানো অভিজাত মুখাব্বয়ের চর্চা নয়, ছিল একেবারে নিখাদ, নিঃশর্ত ভালোবাসার নিরেট বহিঃপ্রকাশ। খাওয়া শেষ করে আইমিন একটু বসে নাভার সাথে গল্প করতে চাইল। সারাদিন তো সুযোগ ছিল। নেভিল বাইরে থাকায় আজ নাভার সাথে বেশ ভালোভাবে মিশে গিয়েছিল সে। একটা আপনজনের মতো আপন হয়ে উঠেছিল নাভা। তার মন চাচ্ছিল রাতে আর একটু গল্প করে মন ডুবিয়ে দেওয়া যাক। নাভা বলল, ভাবি আসো, বারান্দায় একটু বসি। আইমিন হেসে মাথা নাড়ল। একটু অন্যরকম লাগছিল, একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ মনে হচ্ছিল।
কিন্তু সেই সুযোগটুকু কি সহজে নিতে দেবে নেভিল? কিন্তু ঠিক তখনই সময় থমকে যায়। দৃষ্টির আড়ালে দাঁড়িয়েছিল নেভিল। সেই কোমল কণ্ঠ, সাদা টিউলিপ হাতে রাখা মানুষটা কোথায় যেন হারিয়ে গেছে। তার চোখে ফিরে এসেছে সেই চেনা হিংস্র আত্মম্বরিতা। এক মুহূর্ত দেরি না করে সে আইমিনের দিকে এগিয়ে আসে, শক্তভাবে আইমিনের কবজি ধরে। চলো রুমে। আইমিন কাপা কণ্ঠে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু গলা থেকে শব্দ বেরোলো না। নাওভা কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ নেভিলের চোখে স্পষ্ট দেখা ছিল এইখানে আমি যা বলি সেটাই শেষ কথা। জোর করে আইমিনকে টেনে নিয়ে চলে গেল সে। পেছনে চুপচাপ দাঁড়িয়ে থাকা নাওভা হতবাক হয়ে শুধু দেখল। রুমের দরজা বন্ধ হলো। নেভিল চড়া করে বলে, আমি সামনে থাকার পরও আমার অনুমতি ছাড়া কিভাবে তুমি সম্মতি জানালে? নাওভার কথায় শব্দগুলো যেন ছড়ি হয়ে আইমিনের বুক চিরে গেল। তবুও সে চুপ করে থাকলো না। কাপা কাপা কণ্ঠে কিন্তু চোখ নামিয়ে শান্তভাবে বলল, এখানে পারমিশনের কি আছে? আপনারই তো বোন। নেভিলের চোয়াল শক্ত হয়ে গেল। চোখের রক্তিম রেখাগুলো যেন বলে দিচ্ছে এই যুক্তি সে মানে না। নেভিল আচমকাই গর্জে উঠল, কণ্ঠে আগ্নেয় এক স্ফুলিঙ্গ। তার চোখে যেন নিঃশ্বাস ফেলার অধিকারটুকু কেড়ে নেওয়ার হিংস্র অধিকার বোধ। আমি ছাড়া তোমার নিঃশ্বাসটাও নিষিদ্ধ আইমিন। কি তোমার সামনে আমার বোন না তোমার মা সব তুচ্ছ। তুমি এখন আর নিজস্ব কোনো সত্তা নও, তুমি এখন নেভিলের। এর মানে আমার কথাই চূড়ান্ত। তোমার সময়, তোমার ভাবনা, এমনকি তোমার ভালো লাগাটাও সব কিছু আমাকে ঘিরে আবর্তিত হবে। এটা বুঝো, মেনে নাও। নিবিলের প্রতিটি শব্দ যেন আইমিনের বুকে আছড়ে পড়ছে এক একটি পাথরের মতো। আইমিন দাঁড়িয়ে রইল নিস্তব্ধ। চোখের কোণে জমে উঠল এক নিঃশব্দ অশ্রুবিন্দু। সে জানে এই পুরুষটির কাছে সে বন্দী, শুধু শরীর নয়, মনেও, অস্তিত্বেও। কিছুক্ষণ আগেও যেন ভালোবাসার উষ্ণতা তাকে নরম করে দিয়েছিল। সেই অনুভূতিটাই এখন বুকের ভেতর পিষে গেছে যেন কোনো শক্ত চাপায়। কিছুক্ষণ আগেও যে মানুষটা সবার সামনে নির্দ্বিধায় ফুল দিয়েছিল, ভালোবাসার কোমলতা ছড়িয়েছিল, সে এখন আলাদা পরিচিত। একটা জানোয়ারের মতো অধিকার ফলাচ্ছে, নিঃশ্বাস পর্যন্ত নিয়ন্ত্রণ করতে চাইছে। এমন বুঝতে পারে না একটা মানুষ কিভাবে মুহূর্তে নিজের পার্সোনালিটি পাল্টে ফেলতে পারে। সকাল 10টা। সূর্যের কোমল আলো জানালা দিয়ে ধীরে ধীরে ঘরে ঢুকে পড়েছে। আকাশে এখনো মৃদু কুসুম গন্ধ ছড়িয়ে আছে। বাইরে রাস্তার মৃদু সরগরম। মানুষজন কাজের তাগিদে ছুটে চলেছে। বাচ্চাদের হেসে খেলে চিৎকার মিশ্রিত শব্দ দূর থেকে এলোমেলো ভেসে আসছে। আইমিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজেকে গুছিয়ে নিল। পরিপাটি হয়ে নাওভার রুমে ঢুকলো। দেখে নাওভাও রেডি হয়ে গেছে। আজ দুজনেই অ্যাডমিশনের দিন, তাই সকাল থেকে একটাই হালকা উত্তেজনা আর আনন্দ ছড়িয়ে আছে দুজনের মুখে। তারা একসাথে কিছুক্ষণ গল্প করলো। কে কে নিয়ে ভবিষ্যতে পড়তে চায়, কার স্বপ্ন কোথায়, কোন শহর তাদের টানে, এসব নিয়ে চলল হাসি মুখ কথোপকথন। এক ফাঁকে আইমিন হাসতে হাসতেই বলল, আচ্ছা রুমে যাই। তোমার ভাই শাওয়ার সেরে বের হয়ে যদি আমাকে না দেখে রেগে যাবে। আইমিন ঘরে ফিরে আসতে হালকা পা ফেলে দরজা ঠেলে ঢুকলো। ভেবেছিল নেভিল হয়তো এখনো শাওয়ারে, কিন্তু দরজা বন্ধ করে চোখ তুলতেই সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। নেভিল বেডে বসেছিল। স্নান সেরে একদম তাজা দেখাচ্ছিল তাকে। তার চোখে মুখে কোনো তেজ নেই অগ্রাসন বা হিংস্রতার সেই পুরনো ছায়া। বরং সেই পুরুষটিকে দেখে মনে হলো এ এক নিস্তব্ধ সৌন্দর্য, যার মাঝে শান্তির ঢেউ খেলে যাচ্ছে। নেভিলের শরীরটা যেন কোনো প্রাচীন শিল্পীর নিখুঁত হাতে করা ভাস্কর্য, যার প্রতিটি রেখায় আছে চিন্তিত যত্ন, দৃষ্টিনন্দন দৃঢ়তা। পিঠ জুড়ে ছড়িয়ে থাকা ভেজা ত্বকের সূর্যের আলো পড়ে রূপলি ঝিলিক তোলে, যেন আলো তার শরীর ছুঁয়ে কবিতা লিখে যায়। তার ঘাড়ের বাঁক,
কাঁধের প্রস্থ, পিঠের নিখুঁত রেখা সব কিছু এতটাই সুচারু আর পরিপাটি যে চোখ ফিরিয়ে নেওয়া মানেই নিজেকে বিশ্বাস ভঙ্গ করা। ভেজা চুলগুলো এলোমেলোভাবে ঝুলে আছে কপালের উপর, আর সেই এলোমেলোতাতেই এক ধরনের অদ্ভুত জাদুকরী আকর্ষণ। চুল ভিজে গিয়ে যখন কপাল ছুঁয়ে নামে, তার ধূসর চোখ দুটো যেন আরো তীক্ষ্ণ, আরো গম্ভীর হয়ে ওঠে, যেন চাইলেই তাতে আটকে যেতে পারে কারো গোটা সত্তা। তার ঠোঁটজোড়া নরম আর ক্ষমতার মিশ্রণে এক নিখুঁত নির্মাণ, কোনো এক অতৃপ্ত সন্ধ্যার মতো, যেখানে জোনাকিরা আলো জ্বালে আর অন্ধকার মুগ্ধ হয়ে যায়। তার ত্বক হালকা ফর্সা, গাঢ় উজ্জ্বলতার দীপ্ত। আলো নিচে দাঁড়ালেই যেন শরীরের প্রতিটা রেখা জেগে ওঠে আর নিঃশব্দে বলে ওঠে, ছুঁয়ে দেখো একবার, নিজেকে হারাবে।